স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তারিক। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি দুই দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশেরই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সব সুযোগ অনুসন্ধান করা উচিত। বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশ্বস্ত হয়েছেন তারা। নিউ ইয়র্কে ম্যানহাটনে গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে জাতিসংঘ প্রধান উপদেষ্টার ভাষণে আরও জোরালো অবস্থান থাকা প্রয়োজন ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে এটি খুবই জোরালো ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তার আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবতা নেই। গদবাঁধা রাজনীতি আর চলবে না। দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন বাংলাদেশে গতানুগতিক রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমির খসরু। তিনি আরও বলেন, বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায় দেশের মানুষ। ক্রীড়াঙ্গনে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, দেশের সব মানুষ যেন সমান সুযোগ পায়, সেজন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। সভাপতি, ওই গদবাঁধা রাজনীতি এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু আগামী কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিন ব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জা ও শেষ তুলির আঁচড় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকরা বলছেন, প্রতিমার সাজানোর কাজ সম্পন্ন হয়েছে, প্যান্ডেল ও লাইটিং সহ নানা আনুষঙ্গিক কাজ চলছে। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্দির প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন শুরু করেছে। সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে 2857টি পূজা মণ্ডপের নিরাপত্তায় 430 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। র্যাব জানিয়েছে, সারা দেশে 33,355টি পূজা মণ্ডপের নিরাপত্তার কাজ করছে সংস্থাটি। দর্শক, এই মুহূর্তে রমনা কালী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখছেন কিনা আপনি যেখানে অবস্থান করছেন সেখানে বা আশপাশে? তানি, আগামীকাল ষষ্ঠী এবং দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুত পুরো দেশ। আমরা তেমনটিই দেখছি মণ্ডপগুলোতে সাজ একেবারে আয়োজন চলছে এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চলছে। রং তুলির সব কাজ শেষ, এখন কিন্তু পোশাক পরানোর, গয়না পরানো এই কাজগুলো চলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে যেই দেবী দুর্গার যে মূর্তিগুলো রয়েছে, প্রতিমা রয়েছে, সেগুলোতে কিন্তু সাজানো হচ্ছে, গয়না পরানো হচ্ছে এবং এখানে যারা কাজ করছেন তারা কিন্তু বলছেন যে আজকে বিকেলের মধ্যে এই প্রস্তুতিগুলো সম্পন্ন হয়ে যাবে এবং এর আশেপাশের যে কাজগুলো, লাইটিংয়ের কাজ চলছে এবং কিছু
পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং সাজানোর কাজ চলছে। এছাড়া সমস্ত কাজই সম্পন্ন হয়েছে এবং ভক্তরা, দু একজন ভক্তও কিন্তু এখানে আসছে দেখতে। তারা বলছেন যে তারা যেন সুন্দর করে সবাই মিলে সুন্দর করে এই দুর্গাপূজা উদযাপন করতে পারে এবং এই 5টি দিন যেন সুন্দর করে কাটে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন যেন হতে না হয়, সেই দিককে কেন্দ্র করেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন। আমরা একটু আগেই দেখেছি যে সেনাবাহিনীর একটি টহল দল এখানে এসে প্রস্তুতির বিষয়ে দেখে গেছেন এবং তারা জেনে গেছেন যে কি অবস্থা চলছে এবং এখানে আরও কিন্তু যারা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসে তারা প্রস্তুতির কাজ সম্পন্ন কতটুকু হলো সেটুকু দেখে যাচ্ছেন এবং যারা কাজ করছেন তারা কিন্তু প্রাণপণে কাজ করছেন যে বিকেলের মধ্যেই যেন সমস্ত কিছু শেষ করতে পারেন এবং সুন্দর করে সবাই পূজা উদযাপন করতে পারেন, এমনটি প্রত্যাশার কথা জানাচ্ছেন সবাই। এবং এবার কিন্তু দেবী আসছেন গজে চড়ে, হাতিতে করে, সেটি কিন্তু শুভ লক্ষণ হিসেবে দেখা হচ্ছে এবং যাবেন আসলে দোলাই করে। তো সব মিলিয়ে এবার প্রায় 3000-এর মতো মণ্ডপ প্রস্তুত রয়েছে সারা দেশে। তারা সুন্দর করে পূজা উদযাপন করবেন ভক্তরা, সেই প্রত্যাশায় সবাই জানাচ্ছেন। তো তানি, রমনা কালী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে সকালেও রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, আমরা সংবাদে যেরকমটি পড়ছিলাম যে অভিযোগগুলো যাত্রীরা দিচ্ছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আসলে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা বা কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই তারা এরকম কর্মবিরতিতে কেন গিয়েছে? দেখেন, টানা দ্বিতীয় দিনের মতো রাজশাহীতে কিন্তু ঢাকামুখী যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে আমরা যতটুকু আসলে খবর পাচ্ছি যে আশেপাশে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সেগুলো থেকেও কিন্তু গন্তব্যস্থল অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে কিন্তু কোনো বাস ছেড়ে যায়নি। ফলে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়েছে। কারণ আপনি জানেন যে সাপ্তাহিক ছুটি পাশাপাশি পুজোর ছুটি, এই দুটি মিলিয়ে কিন্তু মানুষ কিন্তু আসলে ঘরমুখী মানুষের কিন্তু আসলে বাড়তি চাপ রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বাসের উপরই রাজশাহীতে অনেক মানুষ কিন্তু আসলে নির্ভরশীল। এই বাস বন্ধ থাকার ফলে কিন্তু আসলে তেমনভাবে তারা ঢাকা সহ কক্সবাজার, চট্টগ্রাম এই রুটগুলিতে আসলে কিন্তু তারা যেতে পারছেন না। ফলে তাদের যে ভোগান্তি সেটি চরমে পৌঁছেছে এবং তারা কিন্তু আসলে যে সুষ্ঠু সমাধান সেটি তারা চাচ্ছেন। এবং আমরা দফায় দফায় আসলে মালিক পক্ষ, এরপরে কিন্তু আমরা শ্রমিক ইউনিয়নের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারা বলছেন যে মালিক পক্ষর সঙ্গে তাদের গত 23 তারিখে যে সমঝোতাটি হয়েছিল যে বেতন ইস্যুতে, সেই বেতন ইস্যু নিয়ে কিন্তু আসলে 25 তারিখ থেকে কার্যকর করার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার মালিক পক্ষ আসলে হুট করে তাদের যে মালিক পক্ষ আসলে বাস বন্ধের সিদ্ধান্তের কথা আসলে জানিয়েছেন। এরপর থেকেই কিন্তু আসলে শ্রমিকরা বিভিন্নভাবে, কালকেও আমরা দেখেছি যে অবস্থান কর্মসূচি পালন করতেন এবং আজকে আমরা যতটুকু আসলে খবর পাচ্ছি যে আজকে যে কোনো সময়ের মধ্যে মালিক পক্ষ তারা জরুরি বৈঠকে বসবেন এবং এই বৈঠকে কিন্তু একটি সিদ্ধান্ত আসতে পারে। তবে কখন নাগাদ এই বাসের বিষয় নিয়ে আসলে সুনির্দিষ্টভাবে সভা হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানায়নি। তবে শ্রমিকরা বলছেন যে শ্রমিকদের যে প্রাপ্য বেতন কাঠামো সেটি যেন মালিকপক্ষ যেটি নির্ধারণ করে দিয়েছিল ঢাকাতে বসে থেকে অর্থাৎ 23 তারিখে, সেটি যেন আসলে নির্ধারিত থাকে এবং তাদের যে খোরাক ভাতা সহ যে সমস্ত বেতনাদি যেগুলো আসলে বিষয় তুলে ধরা হয়েছিল তাদের স্বার্থ সংশ্লিষ্ট সেগুলো তারা আসলে আরোপ করছেন। তবে এখন যদি কথা বলি তো অনেকে গন্তব্যস্থলে যাচ্ছে আসলে কেটে কেটে এবং বাড়তি ভাড়া দিয়ে, এবং রাজশাহীতে কিন্তু ট্রেনের উপরেও চাপ বেড়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আজ বিশ্ব পর্যটন দিবস। অপরূপ সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের পর্যটন খাতে রয়েছে অপার সম্ভাবনা। তবে সংশ্লিষ্টরা বলছেন পর্যটকের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত বিনিয়োগ হচ্ছে না এই খাতে। অন্যদিকে পর্যটকরা বলছেন ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে বাড়তি গুরুত্ব দিতে হবে এই শিল্পকে। পর্যটন দিবসের খবর জানাতে সুন্দরবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম শুভ।
শুভ, সুন্দরবনে পর্যটকদের আগমন কেমন দেখছেন এবং পর্যটন খাতের বিকাশের প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখতে পেয়েছেন কিনা? কম আসছে এবং আমি যদি দেখাতে চাই এই বনে কিন্তু রয়েছে হরিণ সহ যে প্রায় কয়েক প্রজাতির যে পাখি এবং বানর সহ বিভিন্ন বন্য প্রাণী রয়েছে। প্রাকৃতিক দেখার জন্য দূরদূরান্ত থেকে যেমন বাইরের দেশগুলোতে দেখা যায় কিন্তু পর্যটকের সম্ভাবনা সকল সময় বেশি থাকে, কিন্তু বাংলাদেশে যে বিদেশি পর্যটক রয়েছে তাদের প্রতি তেমন না থাকা এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু পর্যটক একবার আসলে পরবর্তীতে কিন্তু আসতে চায় না, অইচ্ছুক বোধ করে। আমি এখানে আমার পাশেই রয়েছে সুন্দরবন এবং এই সুন্দরবনের পাশে সেটা যে বিষখালী বলেশ্বর নদীর রয়েছে। বলেশ্বর নদীর পাশেই কিন্তু যে আমি দাঁড়িয়ে রয়েছি, যে দেখাতে পাই যে নদীর যে ঢেউ আশ্রে পড়ছে, কিন্তু এতে কিন্তু পর্যটকদের মুগ্ধ করে তুলেছে। এবং আজকে বিশ্ব পর্যটক দিবস, সে দিবস উপলক্ষে কিন্তু আমরা গতকালকে দেখেছিলাম পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু এই স্পটে এসেছিলেন এবং পরিবেশ কর্মীদের সাথে নিয়েই কিন্তু এই স্পটে এসে তিনি ঘুরে গিয়েছেন এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য কিন্তু যাতায়াত ব্যবস্থা। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।